আর যেটা বললাম রুলটাই সেট করা হয়েছে যদি 10⁻5 বা তার থেকে কম হয়। এবার আসো, এবার আমি তোমাকে কনসেপ্টের আনসারটা দিচ্ছি। তাহলে আমরা কি বললাম, এই মানটা যদি কারেক্ট করতে চাও, এবার ক্যালকুলেটরে আবার একটু ট্রাই করো যারা প্রবলেমটা নতুন বুঝতেছো বা আগে দেখো নাই। এই 2 × 10⁻8 এটার সাথে তুমি যোগ করো 10⁻7, এই জিনিসটা যোগ করো। তারপর আমি বলতেছি কেন যোগ করছো। আচ্ছা, অনেকে আনসারটা দিচ্ছ চমৎকার, 6.92। দেখো এবার কিন্তু আমরা খুশি, এবার আর কোনো প্যারা নাই। তার কারণ কি, অ্যাসিডের পিএইচ হচ্ছে 7 থেকে কম আসার কথা, আসছে। এখন আসো, এই 10⁻7টা আসলে কার জন্য আসছে সেটা শুনে রাখো। এটা হচ্ছে পানি থেকে আসছে, পানি থেকে আসছে। যদি না বুঝে থাকি সমস্যা নাই, একটু খেয়াল করো। আমরা এই যে সালফিউরিক অ্যাসিড, অ্যাসিড কিন্তু সরাসরি ইউজ করি না, অ্যাসিডের সাথে পানি মিশানো থাকে। এবার একটু চিন্তা করো, অ্যাসিড যদি 2টা প্রোটন দেয়, পানিও কিন্তু প্রোটন দিচ্ছে। এন্ড আমরা কি জানি পানি কতটুকু প্রোটন দেয়? পানি দেয় হচ্ছে 10⁻7। আশা করি এই ব্যাপারটা জানা আছে, তাই না? যদি নাও জানা থাকে আরেকবার প্রমাণ করে দেখা দিই। এই দেখো, পানির আয়নিক গুণফল কি, H+, OH-, কি আসে 10⁻14 না? তাহলে 10⁻7 এর সাথে 10⁻7 গুণ করো, পেয়ে যাবা 10⁻14। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। তাহলে এই আইডিয়াটা আবারও বলতেছি, বাস্তব ক্ষেত্রে শোনো। আরেকটা সত্যি কথা বলি, আসলে আমাদের একদম যদি পারফেক্ট ম্যাথ করতে চাই, উচিত কি, দুনিয়ার সব অ্যাসিড ক্ষারের এই পিএইচ যখন বের করব, তখন এই 10⁻7টাকে যোগ করা উচিত। ঠিক আছে, কিন্তু আমরা ওই 10⁻7টা সব ক্ষেত্রে যোগ না করে কি করছি, যখন আমরা একটু বিপদে পড়ছি বা ঠেলায় পড়ছি, দেখা গেল যে আল্লাহ এটা তো 7-এর থেকে বড় চলে আসছে, তখন আমরা যোগ করছি। সো এইটাই হচ্ছে রুল। কি কোয়েশ্চেনে যদি দেখো 10⁻5 এর থেকে বা তার থেকে যদি এরকম কম হয়, যেমন 10⁻6, 10⁻7, তখন তুমি সাথে এটা যোগ করে দিবা। আবারও বলতেছি, এটা কোত্থেকে আসছে, এটা হচ্ছে পানি যেই প্রোটন দান করে, পানি H+ দান করে। আশা করি তুমি জানো যে পানি হচ্ছে কতটুকু দান করে, 10⁻7। ওই যে না জানলে একটু ব্যাক ক্যালকুলেশন করে নাও, 10⁻14 থেকে হিসাবটা আসছে। ঠিক আছে, এটাই হচ্ছে রুলটা। এবার যদি একটু বাম দিকেরটা খেয়াল করো, বাম দিকেরটা এটা তোমরা ক্যালকুলেটরে মান বসায় দেখো, ক্যালকুলেটরে মান বসে দেখো কি করবা। মাইনাস লগ পিএইচ সমান কি, -2 × 1.5 বসাও, কত আসে একটু হেল্প করো। -0.477, তাই না? আচ্ছা ঠিক আছে, এটা আসবে -0.477। সো এটাই আনসার। এখানে আর 10⁻7 যোগ বিয়োগ করার কোনো প্যারা নাই। উল্টা এটা যদি 10⁻7 যোগ করো, বুঝাই যাচ্ছে মানটা আরো নষ্ট হয়ে যাবে। তার মানে ভাইয়া পয়েন্ট এটা হচ্ছে, আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নিব। এটা হচ্ছে যদি দ্রবণটা অনেক লঘু হয়, তখন আইডিয়াটা কি বললাম, থাম্ব রুল, এটা মনে রাখবা, 10⁻7 যোগ করতে হবে। আর যদি দ্রবণটা অনেক গাঢ় হয়, তোমার কাছে অনেক গাঢ় না লাগতে পারে, কিন্তু চিন্তা করো 1.5 m মিশানো, কম গাঢ় না কিন্তু, থাকার কথা 1 মোলার, সেই জায়গায় আছে 1.5, বেশ ভালোই কিন্তু গাঢ়টা। তো এই জন্য যেটা হচ্ছে, আমরা যেটা করলাম, এই মানটা বসাইলাম, পাইলাম হচ্ছে 0.44, এবং এইটাই হচ্ছে মাইনাস যে আনসারটা, এটা একসেপ্টেবল। ঠিক আছে, তাহলে দেখো, এখন আলটিমেটলি আমরা যদি পিওএইচটা বের করতে চাই, একটু পিওএইচটা বলেন কত হবে, 14-র সাথে মাইনাস কত, -0.477। আবারও বলতেছি দেখো, এটা হচ্ছে সূত্রের মাইনাস, প্রথম মাইনাসটা সূত্রের মাইনাস, আর পরের মাইনাসটা কি, ক্যালকুলেটর আমাকে দিছে এটা নেগেটিভ আনসার। তাহলে আনসার কত হবে, 14.477। সো দেখো, খুব সহজ কনসেপ্ট, বেশি জটিল করে বা পেঁচানো চিন্তা করা দরকার নাই। যখন দেখবা লঘু, 10⁻⁻7 যোগ করে দিবা, কারণ এটা পানিরটা। আর যখন দেখবা গাঢ়, যেটা আছে সেটাই আনসার। এবং ওই বিশ্বাস থেকে আমরা বের হয়ে আসি যে 0 থেকে 14-র মধ্যেই হয়। ওইটা হয়তো আমাদের এইচএসসি সময় বিশ্বাস ছিল, এখন আমরা নতুন করে এটা দেখলাম। আচ্ছা, এই পোলটা তোমরা আনসার দিয়ে দিতে পারো, আর দিতে দিতে তোমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে নিতে পারো। আমাদের 35 বাজে, আমরা আবার 40-এ শুরু করব। বুঝতেই পারতেছো ভাই, এই পোলটা আসলে লঞ্চ করাও ঠিক না, কারণ দেখে আনসারটা পারা যায়, আমরা যেখানে এত কঠিন কঠিন জিনিসপত্র দেখে ফেললাম। আমরা 40 পর্যন্ত একটা 5 মিনিটের ব্রেক নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ সাফাত, ভুল হয়ে যায়,
বুঝতে পারছি? হ্যাঁ, মিশ্রণের ম্যাথ করাবো। আচ্ছা, চলো তাহলে, আমাদের মনে হয় 40 বেজে গেছে। আমরা সামনের দিকে যাই, কন্টিনিউ করি। আর এই যে কে জানি স্লাইড গুনতেছিলা, শোনো, স্লাইড গুইনো না। বলছো না 11টা শেষ হয়েছে, কই? হাইড্রোজেন আয়নের এটা একটা ঘনমাত্রা দেওয়া, এটা একটা কি দেওয়া, আয়তন। আমের রস বুঝলাম। এরপর বলছে কি আরেকটা ঘনমাত্রা আর আরেকটা আয়তনের কি, কমলা লেবুর রস। ভালো কথা। আরেকটা পাত্র আছে, এটা কত, 500 মিলিলিটার। আর ঘনমাত্রাগুলো আমি লিখলাম না, ধরো ঘনমাত্রা একটা দিলাম হচ্ছে S1, আর একটা হচ্ছে S2। বুঝতে পারতেছে কি ব্যাপারটা? এবার যদি এদেরকে বড় একটা পাত্রে মিশাই, এই পাত্রটা কত হবে, 1000 ml বা 1 লিটার, তাই না? তাহলে দেখো, এখানে কিন্তু ভাই আমাদের আয়তনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখছো একটু আগে আয়তন যত ছিল, এখন কিন্তু আয়তনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আয়তন চেঞ্জ হলে ডেফিনেটলি কি, ঘনমাত্রাটাও চেঞ্জ হবে, খুব স্বাভাবিক। তাহলে এক কাজ করি আমরা, আগের মোল সংখ্যাটা বের করি, এই যে এই ফর্মুলা দিয়ে, S = N/V, তাহলে N = S × V। এই ফর্মুলা দিয়ে আমরা, বাহ চমৎকার, অনেকে দেখে আনসার দিয়ে দিচ্ছে, জোস ব্যাপার স্যাপার। তাহলে এটা আমাদের বেশি সময় নেওয়া লাগবে না। দেখো, ধরো আমরা N1, মানে এটা হচ্ছে আমেরটা, আমেরটা যদি বের করতে চাই কত আসবে, S1 × V1। তাহলে S1 কত দেওয়া, 5.6 × 10⁻², এটা বসাবা, কি দিয়ে গুণ দিবা, 500 মিলিলিটার, তাই না? মোটেও না ভাইয়া, দেখো ভিটা কিসে বসাতে হয়, লিটারে বসাতে হয়। তার মানে 500 মিলিলিটারকে বুঝতেই পারতেছো 0.5 লিটার। তাও আমি দেখাই দিই, যে 500কে 1000 দিয়ে ভাগ দিবা, তাহলে এটা কি চলে আসবে, 1000 দিয়ে ভাগ দিলা, 0.5 লিটার। এবং তুমি হিসাব নিকাশ করে N1 পাবা। ঠিক আছে, ভালো কথা, এটা একটা N1 পেয়ে গেলাম। তারপর তুমি পরবর্তী করা, মানে পরের, মানে এটা হচ্ছে কমলা লেবুরটা, এটা বের করবা, কমলারটা বের করবা। তাহলে তুমি প্রত্যেকটার কি করতেছো, এইটাতে কতটুকু N1 আছে, আর এটাতে কতটুকু N2 আছে সেটা বের করছো। হ্যাঁ, এবং সেটা কিভাবে, আশা করি বেশি করে দেওয়া দরকার নেই, S2 × V2, সব প্রশ্নেই দেওয়া আছে। তাহলে বুঝো এরপরে তুমি কি পেয়ে যাবা, করি জাস্ট 1 মিনিটে। কি হচ্ছে, দুইটা আলাদা আলাদা ফলের রস নিলাম, তাদেরকে মিক্স করলাম, ওই মিশ্রণের পিএইচ জানতে চাইছে। আর পিএইচ বের করার জন্য আগে কি বের করতে হবে, ঘনমাত্রা লাগবে। ঘনমাত্রা ছাড়া আমরা পিএইচটা বের করতে পারবো না। আর এই কারণে আমরা কি করছি, এই প্রত্যেকটার N1 বের করে নিচ্ছি। এটা কিন্তু ভাইয়া খালি দুইটা দ্রবণের জন্য না, যদি 10 রকমের ফলের রস মিশাইতো তখনও কিন্তু এই জিনিসটা হইতো। ঠিক আছে, এটা অ্যাসিড না ক্ষার কেমনে বুঝবো, এই যে বলে দিছে, এই যে দেখো একটু পড়ো কষ্ট করে প্লিজ, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, তাই না? পিএইচ কত আসছে সেটাও দেখো, 1.3। আর কমন সেন্স যদি একটু অ্যাপ্লাই করি, যে কোনো ধরনের ফলের রস, ম্যাক্সিমাম ফলের রসই কিন্তু অ্যাসিডিক, ঠিক আছে, অম্লীয়, টক টক লাগে না। কাঁচা আম চিন্তা করো, কমলা চিন্তা করো, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি করতেছিলাম আমরা, N1 বের করছি, N2 বের করছি, ভালো কথা। আর টোটাল যে আয়তন সেটা বের করছি। এরপর কি করছি, ঘনমাত্রা বের করার জন্য উপরে কি নিচ্ছি দেখছো, মোট মল। মোট মল সংখ্যাকে আমরা কি দিয়ে ভাগ দিছি, মোট আয়তন দিয়ে ভাগ দিছি। এই জন্যই তো আমরা নতুন একটা ঘনমাত্রা পেয়ে গেলাম, যে এটা কার ঘনমাত্রা, মিশ্রণের ঘনমাত্রা। এরপর জাস্ট ম্যাথ করলাম টুকটাক যা করার, এবং আমরা আনসারটা পেয়ে গেছি। কত হলে পানযোগ্য হবে, এটা দেখো পরীক্ষায় কোশ্চেনটা দিছে এমন একটা, এটা একটা মানে কমপ্লিকেটেড কোশ্চেন, পরীক্ষায় দিছে এরকম একটা ইয়ে যাতে 7-এর থেকে অনেক দূরে আসে। সাধারণত 7 বা 6 দশমিক সামথিং হইলেও খাওয়া যায়, কারণ অ্যালকোহল যে খায় মানুষজন, ঠিক আছে, মদ যেটা, ওইটা কিন্তু পিএইচটা 7-এর থেকে একটু কাছাকাছি থাকে, খুব খুব কাছে থাকে। সো এটাও কিন্তু খাওয়া যায় আসলে। হ্যাঁ, বাট অনেক অম্লীয় হইলে হবে না, যে লাইক 1.3, জিব্বা টিব্বা শেষ, ঠিক আছে। আচ্ছা, সামনের দিকে যাই আমরা, আশা করি সবাই এটা বুঝতে পারছি। এবার হচ্ছে আমরা বাফার দ্রবণ নিয়ে কথা বলবো। বাফার দ্রবণের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে আমের রসের ঘনমাত্রা না বলে এইচ এর ঘনমাত্রা কেন বলছে, যাতে তুমি ম্যাথ করার সময় না পেঁচাতে পারো, তোমার জন্য সহজ করে দিছে তো, সুবিধা হয়েছে না তোমার জন্য। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বলে দেওয়া মানে কি, তুমি সরাসরি এটা দিয়েই ম্যাথটা করবা। সুবিধা হয়েছে তো, সুবিধাটাকে কাজে লাগাও। উল্টা আমের রস বললে অনেক কথাবার্তা চলে আসতো, সেখান থেকে প্রোটন একটা পাবো নাকি দুইটা পাবো নাকি তিনটা পাবো, অনেক আজেরা কথাবার্তা তখন চলে আসতো।
আচ্ছা, দেখো আমরা বাফার দ্রবণ নিয়ে কথা বলবো। দুই রকমের হয়, একটা হচ্ছে অম্লীয় বাফার, আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার। এগুলো হচ্ছে এইচএসসির কথাবার্তা। যে বাফার কারা, দেখা যাচ্ছে যাদের মধ্যে অ্যাসিড বা ক্ষার যোগ করার পরেও পিএইচ অপরিবর্তিত থাকে। আমরা কি জানি, নর্মালি কারো মধ্যে যদি অ্যাসিড যোগ করি পিএইচটা চেঞ্জ হবে। কেমন চেঞ্জ হবে? পিএইচ 7 থেকে কম আসবে। ক্ষার যদি অ্যাড করি পিএইচ 7 থেকে বেশি আসবে। বাট বাফারের ক্ষেত্রে দেখা গেছে কি তাদের পিএইচটা খুব একটা চেঞ্জ হয় না। আচ্ছা, আমি একটা হিন্ট দিয়ে রাখি, খুব একটা আসলে ইচ্ছা মতো না, সাধারণত 0.05 এই রেঞ্জের মধ্যে থাকে, বুঝছো? আমি আবারও বলি, পিএইচ যে কোনোদিন একদম চেঞ্জ হয় না তা না। একটু ভেঙে বলি, ধরো আগে ছিল পিএইচ 6, হ্যাঁ, পিএইচ চেঞ্জ হয় আসলে, সেটা ধরো 6 থেকে হয়ে গেল 6.05। কিন্তু যদি এই 0.5 এর মধ্যে চেঞ্জ হয় তখনই সেটা আমরাকে ধরি নগণ্য, মানে ওইটাকেই ধরে নিয়ে আসলে চেঞ্জ হয় নাই। বাট যদি এর থেকে বেশি চেঞ্জ হয়ে যায় তখন আবার সেটা বাফার থাকে না। সো বাফারের ক্রিয়াশীলতার একটা লিমিট আছে, যদি এই লিমিটের মধ্যে চেঞ্জ হয় তখন শুধুমাত্র বাফার। তাহলে দেখো দুই জিনিস, একটা হচ্ছে অম্লীয় বাফার আর একটা হচ্ছে ক্ষারীয় বাফার। অম্লীয় বাফার কি হবে? এটা একটা কি নিছি আমরা, দুর্বল অ্যাসিড, দুর্বল বা উইক অ্যাসিড। শুরুতে আমরা দেখে আসছিলাম ইথানোয়িক অ্যাসিড। তাহলে একটু চিন্তা করো, আমাদের যে ইথানোয়িক অ্যাসিড CH3 COOH, এটার সাথে যদি আমরা একটা ক্ষারের বিক্রিয়া দিই, সোডিয়াম হাইড্রোক্সাইড, কি পেয়ে যাব আমরা? পেয়ে যাব হচ্ছে CH3 COONA, এই লবণটা পাবো। আর পাবো হচ্ছে পানি। তাহলে বাফার দ্রবণ কেমনে বানানো হয়? এই অ্যাসিডটা নেওয়া হবে, এই যে উইক অ্যাসিড, ওকে নেওয়া হবে, আর সাথে মিশানো হবে ওর সাথে একটা স্ট্রং বেজ, এই যে তীব্র ক্ষার। এই তীব্র ক্ষারের বিক্রিয়ায় আমি যেই সল্টটা পাবো, এদেরকে নিয়ে বাফারটা তৈরি করা হবে। তাহলে বাফার দ্রবণ কিভাবে তৈরি করা হয়? উইক অ্যাসিডটা নিব আর তার লবণ নিব, এই দুইজনকে নিয়ে। আবার এই লবণটা আসলে কেমনে পাই? সেটা হচ্ছে একটা তীব্র ক্ষারের সাথে বিক্রিয়ায়। এভাবে আমরা এই লবণটা পেয়ে যাই। যেমন তুমি যদি সেকেন্ড বাফারটা চিন্তা করো, এটা কিভাবে পাইছো? H2CO3 এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় তুমি কিন্তু এই বাফারটা পেয়ে গেছো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে একটু বলেন তো, আমি এই ক্ষারীয় বাফারটা কেমনে পাইছি? আমি এই NH4OH এর সাথে কিসের বিক্রিয়ায় আমি এই ক্ষারীয় বাফারটা পাইছি? একটু চ্যাটে লিখিত। আচ্ছা, চমৎকার, তাহলে এটা আমাদের বুঝতে কোনো অসুবিধা নাই। আমরা বাফারের কনসেপ্টটা খুব ভালো মতোই বুঝতেছি। আর আরেকটা রিকোয়েস্ট করব, কারো যদি একটু ওই যে 3-4 লাইনের কোয়েশ্চেন যখন লিখো, চ্যাটে রেসপন্স করতে গেলে একটু দেরি হয়ে যায়, ভালো হয় ওগুলা যদি কিউএনএ তে করো, হ্যাঁ? যেগুলো একটু শর্ট কোয়েশ্চেন দেখে আনসার দেওয়া যায় ওগুলা দিয়ে দিই আর কি। তাহলে এখানে আমাদের খালি বক্সে বসবে HCl কোয়েশ্চেন, কিন্তু ভাই এই ধরনেরও আসতে পারে। তো বাই দ্য ওয়ে, মনে আছে না, এটা কিন্তু এইচএসসি এর জন্য কেউ একজন খুব সুন্দর চ্যাটে লিখছো, এইচএসসি এর জন্য কিন্তু এটা একটা হট টপিক ছিল। বাট এখন তো আমাদের এইচএসসি হচ্ছে না। বাট তুমি জেনে খুশি হবা, অ্যাডমিশনের জন্য এটা একটা হট টপিক। অ্যাডমিশনের জন্য এটা একটা হট টপিক। এক নাম্বার কথা হচ্ছে তোমার এটা পারা উচিত। দুই নাম্বার কথা, এটা পরীক্ষায় আসেই বা আসবেই এই টাইপের কোয়েশ্চেন। হ্যাঁ, একটু কোয়েশ্চেন ব্যাংক ঘাটলেই দেখবা যে পরীক্ষায় সবচেয়ে বেশি কোয়েশ্চেন বাফার দ্রবণ থেকে আসে। আচ্ছা, এবার একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন, যে নিচের মিশ্রণগুলোর মধ্যে কোনটা বাফার দ্রবণ? নিচের মিশ্রণগুলোর মধ্যে কোনটা বাফার দ্রবণ? খুবই সহজ কোয়েশ্চেন, বাট কনসেপচুয়াল। কোনটা বাফার দ্রবণ? একটু খেয়াল রাখবা, শর্ত কি? শর্ত হচ্ছে একটা উইক অ্যাসিড থাকা লাগবে, আর সাথে হচ্ছে তার সল্টটা থাকা লাগবে। বাট তুমি দেখতে পারতেছো এখানে কোনোটাই সল্ট নাই, সবগুলাই ক্ষার দেওয়া। তাহলে আইডিয়াটা কি হবে? একটু চিন্তা করো, তাহলে আইডিয়াটা কি হবে? নিচের কোনটি বাফার দ্রবণ? বাফার দ্রবণের ম্যাথ ইজি আছে, বাট আমরা একটু আজকে একটা ডিফারেন্ট টাইপের ম্যাথ দেখবো একটু পরেই। দেখবা যে ওইটা হচ্ছে অ্যাডমিশন টেস্টে আসার মতো। তাই এগুলো একটু আনসার দিয়ে দাও। আমরা এরপর ওই ম্যাথটা দেখবো, যেটা কিনা একটু ধরো তোমরা যে অনেকে উইকলি এক্সামে ভালো করতে চাও, উইকলি এক্সামে আসার মতো একটা প্রশ্ন, বা ইভেন বুয়েটে দেওয়ার মতো একটা প্রশ্ন আমরা বাফার দ্রবণ রিলেটেড সলভ করব। এটা হয়তো অনেকে আগে করি নাই, তাই একটু পোলটার আনসার দিয়ে দিই আমরা। আচ্ছা, ম্যাক্সিমামই আমরা সঠিক উত্তর দিচ্ছি, কিন্তু ভুল উত্তরও একদমই কম না কিন্তু। হ্যাঁ, দেখো বাফার দ্রবণ হওয়ার শর্ত কি? উইক অ্যাসিডটা থাকতেই হবে, সাথে তার লবণটাও থাকতে হবে। যে কোনো একটা যদি কম থাকে বা শেষ হয়ে যায় তাইলে কিন্তু কাহিনী হবে না। আমি হিন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি আমরা 70% যেহেতু পার্টিসিপেট করে ফেলছি, আমরা এটা একটু শেষ করি পোলটা, সামনের দিকে আগাই আমরা। আচ্ছা, সো দেখা যাচ্ছে যে আমরা এখানে 38% কারেক্ট আনসার দিচ্ছি। তাহলে এখানে বোঝা যাচ্ছে এই ব্যাপারে একটু কনসেপচুয়াল উইকনেস আছে। আচ্ছা, প্রথমে বলি কারেক্ট আনসার হচ্ছে এটা। কেন সেটা একটু চিন্তা করো।
দেখো আমাদের যখন এই যে CH3 COOH আর NaOH যখন বিক্রিয়া করে, কোন অনুপাতে বিক্রিয়া করে? এটার 1 মোল বিক্রিয়া করে এটার 1 মোলের সাথে, আর তৈরি করে কি CH3 COONA। পানিটা আমি লিখলাম না, আচ্ছা লিখি, পরে বলবা যে ভুল লিখছি, পানিটা লিখি, লিখলাম। কই গেল, হ্যাঁ। আর এখানে হচ্ছে যে এটা কতটুকু পাই? 1 মোল। শর্ত কি তোমার, এটা থাকুক আর না থাকুক কিচ্ছু যায় আসে না, এটা একটু হলেও থাকতে হবে, এটা একটু হলেও থাকতে হবে। এখন যারা এই উত্তরটা দিছো আমি প্রত্যেকটা বলি, বাকিগুলা বলি কেন হবে না, আর বি কেন হবে তখন সেটা তুমি এমনিই বুঝে যাবা। তাহলে একটু খেয়াল করো, এইখানে তো এরা সমান পরিমাণে আছে, দেখো এইটার এটা একদম সমান সমান। তাহলে দেখো যদি বিক্রিয়া হয় দিন শেষে এটা থাকবে 0 মোল, এটা থাকবে 0 মোল, এটা থাকবে কি 1 মোল, তৈরি হয়েছে আর কি। আবারও বলতেছি, বিক্রিয়া শুরুতে উৎপাদ ছিল 0, এরা ধরো 1 মোল 1 মোল নিছো, মানে সমান সমান। এই যে দেখো এখানে সমান সমান না, সমান সমান নিছো। তাহলে যদি সমান সমানই নাও ভাইয়া, তখন তো একটা আরেকটার সাথে বিক্রিয়া করে 0, এই যে 1 অনুপাত 1, বিক্রিয়া করে 0 0 হয়ে যাবে, অ্যাসিড তো থাকলো না। আমার তো শর্ত ছিল উইক অ্যাসিড থাকতেই হবে। লবণ পাইছো ভালো কথা, কিন্তু অ্যাসিডটা কিন্তু এখন নাই। এবার একটু বাকি অপশনগুলো দেখো, যেখানে আমার অ্যাসিড বেশি আছে। এই যে অ্যাসিড কিন্তু এই ক্ষেত্রে বেশি আছে, দেখো এই যে 0.2 m, আর এটা হচ্ছে 0.1 m, তার মানে অ্যাসিড বেশি এখানে। তার মানে এই ক্ষেত্রে বিক্রিয়া করার পর, ধরো আমি কথার কথা যদি বলি, আমি একটা কথার কথা, আবারও কনফিউজ হয় না, ধরি ধরি আমাদের নিছিলাম হচ্ছে এখানে 5 মোল অ্যাসিড আর 4 মোল ক্ষার নিছিলাম, ঠিক আছে? তাহলে একটু চিন্তা করো, এরা বিক্রিয়া করবে কতটুকু? বিক্রিয়া কিন্তু 4 মোলের সাথে 4 মোলেই করবে, কারণ কি 1:1 অনুপাত। তখন দেখা যাবে কি অ্যাসিড 1 মোল থেকে যাবে, ক্ষার 0 মোল থাকবে, আর লবণটা কতটুকু তৈরি হবে? 4 মোল তৈরি হবে। যারা বুঝি নাই তাদের জন্য আরেকবার, 1 মোল যদি 1 মোলের সাথে বিক্রিয়া করে, তাহলে 4 মোল বিক্রিয়া করবে 4 মোলের সাথে, তাই না? তার মানে কি অ্যাসিডের 5 মোলের সাথে 4 মোল আসলে বিক্রিয়া করে ফেলবে, আর 1 মোল থেকে যাবে, এটা থেকে যাবে। আর ওইদিকে 4 মোল 4 মোল বিক্রিয়া করে 4 মোল লবণ তৈরি করবে। ভালো কথা। এবং আলটিমেটলি কি, যদি তোমার সল্টও থাকে আর যদি অ্যাসিডও থাকে, তখনই সেটা হচ্ছে আমাদের বাফার দ্রবণ। বাকি প্রত্যেকটা দেখো অ্যাসিড কম আছে, এটা তো বাদই, এটা তো একটা সক্রিয় অ্যাসিড সক্রিয় ক্ষার, এটা তো এমনিতেও বাদ। সো সি আর এ কেন হবে না, আশা করি বুঝতে পারছো। তাহলে বি হচ্ছে আমাদের আনসার। আচ্ছা ইমন, ওইটাকে তো তুমি ওই যে চিন্তা করো, এটা একটা হচ্ছে এস আর এটা হচ্ছে ভি, ভি কে লিটারে নিবা, গুণ দিয়ে দেখো, আলটিমেটলি তো তুমি মোলই পাচ্ছ, তাই না? আমি তোমার কথাটা বুঝতে পারছি, কিন্তু গুণ দিলে তো তুমি সেটা মোলে আনসার পেয়ে যাচ্ছ। আশা করি বুঝতে পারছি, ঠিক আছে। হ্যাঁ, মোট মোট কথা হইলো অ্যাসিড বেশি থাকা লাগবে, নাবিল বলে দিচ্ছে আমাদের জন্য। চলো তাহলে এবার সামনের দিকে যাই। আর এই কনসেপ্টটা কেন বুঝাইছি, এটা দেখো একটু পরে আবার একটা ম্যাথে কাজে দিবে। ওই যে বললাম না, একটু ডিফারেন্ট টাইপের একটা ম্যাথ, সেটাতে কাজে দিবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, এখন আমরা তো জানি যে আমাদের যে হেন্ডারসন হ্যাসেলবাদ সমীকরণ, কি করতে হয় আমাদের? পিএইচটা বের করতে হয় সাধারণত। পি কে এটা প্রশ্নে দেওয়া থাকে, হ্যাঁ, লগ মাইনাস লগ সল্ট বাই অ্যাসিড। আমরা আবারও বলতেছি, প্রতিপাদন দেখা আমাদের মূল উদ্দেশ্য না, ম্যাথ পারাটা মূল উদ্দেশ্য। অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে কি হয়? সল্ট ডিভাইড বাই অ্যাসিড। আর ক্ষারীয় বাফার দ্রবণের ক্ষেত্রে কি হচ্ছে? সল্ট ডিভাইড বাই বেজ। তাহলে উপরে যে আমাদের সল্ট থাকে দুই ক্ষেত্রেই, এটা একটু মাথায় রাখলেই হবে। এবার একটু দেখো তো এই জায়গাটা বোঝা যায় নাকি? আমরা যে লিখতেছি সল্টের ঘন, আমি একটা লিখে দেখাচ্ছি, কোনো কিছু একটা ঘনমাত্রা মানে মোলারিটি, সাপোজ এস, এটা মানে আলটিমেটলি কি এন ডিভাইড বাই ভি। এখন এই যে সল্টের ভি, হ্যাঁ, আর অ্যাসিডের ভি, এই দুইটা ভাইয়া সমান হইলো কেন? কারণ হচ্ছে তারা একই পাত্রে থাকে। একই পাত্রে কিন্তু একটা বাফার দ্রবণ নিশ্চয়ই আলাদা আলাদা পাত্রে থাকে না, অ্যাসিডের লবণটা মিশ্রণ তো, তাই না? অ্যাসিডের লবণটা একই পাত্রে থাকে, তাহলে একই পাত্রে যদি থাকে ভিটা সেম হবে, রাইট? ভি যদি সেম হয়, আলটিমেটলি এই ভি ভি কাটাকাটি চলে যেয়ে মোলে উত্তরটা পাওয়া যায়। তাহলে আমি জানি যে আমরা অনেকেই এতদিন অঙ্কটা কিসে করে আসছি, অঙ্কটা করে আসছি হচ্ছে ঘনমাত্রা দিয়ে। বাট এখন থেকে তুমি একটু মনে রাখবা যে এই অঙ্কটা যদি তুমি মোল দিয়ে করো, সহজ হয়। কারণ কি, মোলকে অনেক কিছুতে নেওয়া যায়, এন ইকুয়ালস টু এস ইন্টু ভি, আবার মোলকে লেখা যায় ডাব্লিউ বাই এম, তাই না? অনেক কিছু লেখা যায় ভি বাই 22.4। আশা করি এগুলো পড়ছি আমরা মোটামুটি, এই ফর্মুলাগুলা অনেক কিছুতেই কিন্তু মোলকে প্রকাশ করা যায়। তো সুবিধা হচ্ছে এই কারণে মোলে কাজ করা, এটা এখন থেকে মাথায় রাখবো। বাকি সবকিছু এক। আর আশা করি বুঝাতে পারছি কেন
মোলকে আমরা সেম ধরে নিতে পারি, কারণ কি একই পাত্রে আছে ভি সেম, ভি কাটাকাটি যাবে, মোল সংখ্যার অনুপাত হবে। ঠিক আছে। আচ্ছা, না এন ছাড়া অন্য কিছু দিয়ে করা যাবে না, যেটা লিখছি ভাইয়া ওইটাই আগে, এটা দিয়ে করো, দেখো হয় নাকি, তারপর অন্য কিছু। এখন দেখো বাফার দ্রবণ সম্পর্কিত সহজ একটা প্রবলেম। দেখো বইটা 17-18 সালে আসছে, বাট আসছে কিন্তু মাথায় এটা রাখতে হবে যে পরীক্ষায় যেটা আসে সেটাই আমার জন্য ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, 400 ml, দেখো এখানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, আর 600 ml 0.2 মোলার অ্যাসিটিক অ্যাসিড। যারা পোলটা বুঝি নাই তাদের জন্য লাইফ দ্বিতীয় সুযোগ দিচ্ছে এই ম্যাথটা বোঝার মাধ্যমে পোলটাও বুঝে নেওয়া। খেয়াল করো, আমি যদি এখানে ক্ষারের এই যে এন বের করি, সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি এন বের করি, কত আসবে দেখো, 400কে অবশ্যই তুমি লিটারে নিবা, 0.4 লিটার ইন্টু 0.1 এম, এটা পাবা। খুব ভালো কথা। আর এখানে তুমি কি পাবা, এন অফ অ্যাসিটিক অ্যাসিড মানে CH3COOH, এবং আবারও তুমি কিসে নিবা সেটা লিটারে, 0.6 লিটার, 600 মিলিলিটার আছে না, এটা নিবা 0.6 লিটার, কি দিয়ে গুণ দিবা, 0.2 এম দিয়ে গুণ দিবা। তাহলে 0.6 কে যদি তুমি 0.2 দিয়ে গুণ দাও, আলটিমেটলি কত আসতেছে এটা, 0.12, তাই না? 0.12 উত্তর কিসে আসবে, মোলে। দেখো তুমি মোলটা বের করছো। আর এই ক্ষেত্রে খেয়াল করো, যদি তুমি 0.4 কে গুণ দাও হচ্ছে 0.1 দিয়ে, তাহলে এটা কত আসবে, 0.04 মোল। আশা করি ভাই আমরা বুঝতেই পারতেছি এখানে কে বেশি, অ্যাসিড বেশি আছে। আবারও আগের কনসেপ্টটা, পোলের কনসেপ্টটা, অ্যাসিড বেশি আছে। তাহলে এবার একটু চিন্তা করো, হ্যাঁ, এই যে এরা বিক্রিয়া করে কোন অনুপাতে, বিক্রিয়াটা যদি আবার লিখি, CH3COOH NaOH, আর হচ্ছে যে CH3COONA, সাথে হচ্ছে পানি। একটু খেয়াল করে এরা বিক্রিয়া করে কোন অনুপাতে, বিক্রিয়া করে হচ্ছে 1 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করে 1 মোল তৈরি করে। পানি আমাদের কনসার্ন না, তাই ওকে নিয়ে কিছু লিখলাম না আর। আচ্ছা, তাহলে দেখো ক্ষার কম আছে, এর মানে কি 0.04, 0.04 এর সাথে বিক্রিয়া করে 0.04 তৈরি করবে। ভালো কথা। তাইলে দেখো আলটিমেটলি 0.04, 0.04 মোলের সাথে বিক্রিয়া করে এটা তৈরি করে, অনুপাতটা দেখলাম, একের সাথে যদি এক করে তাহলে এই মানটাও ঠিক থাকবে। এবার দেখো তো অ্যাসিড বাকি কতটুকু, আমরা যদি লিখি অ্যাসিড বাকি, হ্যাঁ, বা অবশিষ্ট, তোমাদের জন্য সহজ ভাষায় লিখলাম অ্যাসিড বাকি, 0.12 ছিল, আর বিক্রিয়া করছে কতটুকু, 0.04, ছিল 0.12, বিক্রিয়া করছে কতটুকু, ক্ষার তো শেষ, ক্ষার তো এখন জিরো, ক্ষার আমাদের লাগবেও না বাফার তৈরি করতে। ঠিক আছে, তাহলে থাকলো কতটুকু আলটিমেটলি, 0.08। বাকিটা তো ভাইয়া ফর্মুলা, তোমার কাছ থেকে বইয়ের জাস্ট এতটুকুই যাচাই করে নিল তুমি কনসেপ্টটা বুঝো নাকি। কারণ পিএইচ এর ফর্মুলা যে ম্যাক্সিমাম স্টুডেন্ট পারবে এটা ওরাও জানে, যে পিএইচ ইকুয়ালস টু পি কে বসাবে, সব দিয়েই দিছে কিন্তু ওরা। হ্যাঁ, এরপর দেখো প্লাস লগ কত বসাবা, এন অফ সল্ট উপরে বসাবা, আর এন অফ অ্যাসিডটা নিচে বসাবা। এই যে দেখো ফর্মুলা আমাদের হ্যান্ডারসন হ্যাসেলবাদ, কাজ কিন্তু শেষ। তাহলে এটা কত বসাবো, 4.76 প্লাস লগ, উপরে কত বসবে আমাদের, 0. সল্টেরটা কত, 0.4, কারণ এই যে বিক্রিয়া অনুপাত। আর এটা কত থেকে গেছে কতটুকু, ছিল তো 0.12, বাট বাফারে কতটুকু থাকতেছে, 0.08। সো টুকটাক সলভ করব, প্রচুর মানুষ আনসার দিয়ে দিচ্ছে, মোটামুটি 70-80টা আনসার আসছে। 4.46, তাই না? ঠিক আছে, 4.46 আনসার। আশা করি যারা বুঝো নাই, মানে আগে থেকে যারা পারতা না, তারাও এখন আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এটা হচ্ছে একদম সহজ টাইপের ম্যাথ। এরপর আমরা দেখবো একটু ডিফারেন্ট টাইপের ম্যাথটা। তাহলে আমাকে একটু কুইকলি চ্যাটে জানিয়ে দাও ইয়েস বা ওয়াই লিখে, যে আমরা সবাই বুঝতে পারছি নাকি এই জিনিসটা। তাহলেই আসলে সামনের দিকের ম্যাথটা তুমি সহজে বুঝতে পারবা। আচ্ছা, চমৎকার, কারণ এটা হচ্ছে নর্মাল ম্যাথ, এগুলো এইচএসসির জন্য কিন্তু আমাদের পড়া লাগতো। ঠিক আছে, এই নো লিখে কে আবার, শোনো ভিডিও রিপ্লে করে দেখে নিও, বুঝবা। এটা ভাইয়া সহজ জিনিস, আমরা সময় নষ্ট না করি এটার পিছনে আর। ঠিক আছে, একটু বইটই পড়তে হবে, বারবার যেটা বলি একটু বইটা পড়া লাগবে, বেশি না, একটু পড়লেই দেখবো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো আমরা বাফার দ্রবণে যদি অতিরিক্ত অ্যাসিড বা ক্ষার যোগ করি তাহলে কি হবে ভাইয়া, সল্ট 0.08 তো এখানে হবে না, একটু বুঝো। সল্ট থেকে 0. এই যে ও ছিল 0.04, এটার সাথে যদি 0.04 বিক্রিয়া করে, সল্ট পাবা তুমি 0.04, সল্ট এতটুকুই পাবা। কারণ কি একের সাথে এক বিক্রিয়া করে এক তৈরি করে, হ্যাঁ, কমন সেন্স ভাইয়া, একটু মাথাটা ঠান্ডা করে চিন্তা করো, এটা 0.04 হবে, আর নিচেরটা কতটুকু থাকে সেটা হবে। আচ্ছা, চলো সামনের দিকে যাই। এখন হচ্ছে যে আমরা যদি বলি বাফার দ্রবণে অতিরিক্ত অ্যাসিড বা ক্ষার যোগ করলাম, হ্যাঁ, বাফার দ্রবণে এক্সট্রা অ্যাসিড বা এক্সট্রা ক্ষার যোগ করলাম, তাহলে কি হবে। একটু আগের ম্যাথগুলো কি ছিল, নর্মাল বাফার দ্রবণের ম্যাথ, যে বাফার আছে
এটার ম্যাথটা তুমি করো পিএইচ। আর এখন কথা হচ্ছে যদি এক্সট্রা কিছু অ্যাসিড বা ক্ষার যোগ করি, মানে চিন্তা করো আমাদের বাফার ছিল এইটা, এই যে CH3COOH আর হচ্ছে CH3COONA, এটা হচ্ছে আমাদের বাফার দ্রবণ, রাইট? এখন দেখো আমি যদি এটাতে অতিরিক্ত পরিমাণ কি যোগ করলাম, HCl যোগ করলাম, ধরি ওই যে বলছেন অতিরিক্ত অ্যাসিড, ধরি HCl যোগ করলাম। বাফার দ্রবণের সংজ্ঞায় একটা জিনিস দেখছিলা কি লেখা? সংজ্ঞায় লেখা ছিল না, কই গেল আমাদের সংজ্ঞায় লেখা ছিল সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করার পরেও যাদের পিএইচ পরিবর্তন হবে না। সামান্য পরিমাণ বলছে, কিন্তু যদি আমি এখানে অতিরিক্ত যোগ করি, যে অতিরিক্ত অ্যাসিড বা ক্ষার যদি যোগ করি, তখন কিন্তু পিএইচটা চেঞ্জ হওয়াটা খুবই স্বাভাবিক। এবার একটু চিন্তা করো, আমরা তোমরাই বলবা যে HCl যদি আমি যোগ করি একটা বাফারে, এখানে দুইটা জিনিস আছে। HClটা কার সাথে বিক্রিয়া করবে? আমি এটাকে দিলাম অ্যাসিড এ আর এটাকে দিলাম সল্ট এস। কনসেপ্ট থেকেই তোমরা নিজের অ্যান্সারটা ক্লিয়ার হও, মুখস্থ করাচ্ছি না, কনসেপ্ট ক্লিয়ার করাচ্ছি। বলো এ হবে নাকি এস হবে? অ্যাসিড যোগ করছো, হ্যাঁ, সে কার সাথে রিয়েক্ট করবে? সে কি আরেকটা অ্যাসিডের সাথে রিয়েক্ট করবে নাকি সল্টের সাথে রিয়েক্ট করবে? কমন সেন্স কিন্তু দেখো, স্বাভাবিক। অ্যাসিড তো অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে না, এই যে সবাই এস লিখতেছো, এই কনসেপ্টটা ক্লিয়ার হইলেই দেখবা ম্যাথটা সহজে বুঝতে পারতেছো। তাহলে দেখো অ্যাসিড কিন্তু ভাইয়া কখনোই অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে না। অ্যাসিড কি করছে, এই যে নতুন অ্যাসিড এই সল্টের সাথে বিক্রিয়া করছে, এবং কি কোন অনুপাতে বিক্রিয়া করে? 1:1। এবং দেখছো বিক্রিয়া করে সে আলটিমেটলি তোমাকে কি দিচ্ছে? ওই যে বাফারের অ্যাসিডটা। আবারও বলি, অ্যাসিড তুমি যোগ করছো, সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে না, অবশ্যই সে বিক্রিয়া করবে লবণের সাথে। এন্ড লবণের সাথে বিক্রিয়া করে সে কি করলো? ঘুরে ফিরে তোমাকে ওই যে প্লাস মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, এটা প্লাস এটা মাইনাস, ঘুরে ফিরে তোমাকে অ্যাসিডটা দিল। তাহলে কি তুমি খেয়াল করছো ভাইয়া, আমি যদি একটা সহজ বাংলা কথা লিখি, যে আমাদের এখানে লবণ কমে গেল, লবণ কমে গেল আর অ্যাসিড বেড়ে গেল, আমি কি এটা বলতে পারি? কেন বলতে পারি তোমাকে আমি দেখাই, আরেকবার লজিক্যালি দেখাই। ধরো আমার এখানে কথার কথা অ্যাসিডটা ছিল কত, ধরলাম 5 মোল, ঠিক আছে? আর লবণটা ছিল ধরো আমাদের কত, 10 মোল, কথার কথা ধরলাম, ধরি এগুলা 5 মোল আর 10 মোল ছিল। এখন একটু চিন্তা করো, আলটিমেটলি তুমি যখন অ্যাড করলা HClটা, তখন সে চিন্তা করো তার থেকে 1 মোল HCl অ্যাড করছো ধরে নি, তখন ওই 1 মোল HCl 1 মোল লবণের সাথে বিক্রিয়া করে কিন্তু 1 মোল অ্যাসিডটা তৈরি করে ফেলবে। তাহলে এখন চিন্তা করো অ্যাসিড বর্তমানে কতটুকু আছে, আমি এটা অ্যাসিড প্রাইম দিলাম, বর্তমানে সে কতটুকু আছে, আগে ছিল 5 মোল, এখন অ্যাসিড যোগ করার পরে 5+1 হয়ে গেছে 6 মোল। তাহলে দেখছো অ্যাসিডটা বেড়ে গেছে না? এবার চিন্তা করো, যদি আমরা বলি যে সল্টের নতুন পরিমাণটা কত হবে, সল্ট ছিল 10, যেহেতু HCl এর সাথে 1 মোল বিক্রিয়া করে ফেলছে, তাহলে 1 মোল কমে গেছে, এখন হয়ে গেছে 9। তাহলে দেখো আইডিয়াটা কি ক্লিয়ার হয়, যে লবণটা কমে গেছে অ্যাসিডটা বেড়ে গেছে। হ্যাঁ, অনেকেই চ্যাটে লিখছো, ধন্যবাদ সবাইকে। তাহলে দেখো যারা প্রথমবারে বুঝি নাই কনসেপ্টটা, এবার ডান পাশেরটা বুঝে নেই, দেখবা দুইটা মিলে একসাথে তুমি বুঝে যাবা। এখন আমরা কি বলতেছি, যদি অতিরিক্ত ক্ষার যোগ করি, এবার চিন্তা করি, এবার কিন্তু আইডিয়াটা আরো সিম্পল। যাদের একটু আগে মনে হচ্ছিল ভাইয়া কেন আপনি বললেন যে অ্যাসিডের সাথে অ্যাসিড বিক্রিয়া করবে না, এবারেরটা আরো সহজ। এবারেরটা চিন্তা করো, যে আমার এখানে একটা অ্যাসিড আছে আর একটা সল্ট আছে, কমন সেন্স না? আমি যদি এখন একটা ক্ষার যোগ করি, ক্ষারটা অবশ্যই কার সাথে বিক্রিয়া করবে? অ্যাসিডের সাথে। তাহলে এবার একটু চিন্তা করো, এবার কে কমবে আর কে বাড়বে? হ্যাঁ, কে কমবে আর কে বাড়বে সেটা যদি একটু চিন্তা করো। আচ্ছা মারুফ, NaCl তো সল্ট, ওইটার কি হবে? NaCl তো আমার বাফারের সল্ট না, ওর কি কিছু যায় আসে? দেখো তুমি একটু বলো, NaCl কি বাফারের সল্ট? একটু কনসেপ্টের মধ্যে থেকে কোয়েশ্চেন করতে হবে, হ্যাঁ, কনসেপ্টের জন্য এই সমস্যাগুলো হয়। আচ্ছা দেখো, তাহলে দেখো আমাদের এখানে তোমরা চ্যাটে নিজেরাই আনসার দিয়ে দিচ্ছ। এখন যদি এইটা 1 মোল হয়, এরা 1 মোল বিক্রিয়া করবে, বিক্রিয়া করে 1 মোল লবণ তৈরি করবে। তাহলে এখন যদি আমি এই কথাটা একটু কপি করি, এই কথাটাই যদি একটু কপি করে এখানে লিখি, আমি কি লিখতে পারি ভাইয়া বলো তো? মুছি আমি এটা, লবণ কমে এটা মুছি, অ্যাসিড বেড়ে এটা মুছি। তাহলে এখন আমি বলতেই পারি যে আমাদের লবণ বেড়ে গেল, লবণটা এখন বাড়বে, আর অ্যাসিডটা কমে গেল। কেন কমছে? স্বাভাবিক, তুমি একটা ক্ষার দিছো, ওই 1 মোল অ্যাসিড, কথার কথা 1 মোল ক্ষার দিলাম, বিক্রিয়া করে 1 মোল লবণ তৈরি করে ফেলছে। তার মানে আবারও যদি পরিমাণগুলো ধরি, ধরো এটা ছিল 5 মোল আর এটা ছিল 10 মোল, তো তখন আলটিমেটলি কি হবে? এই 5 মোলের থেকে যেহেতু 1 মোল বিক্রিয়া করে ফেলছে, অ্যাসিডের নতুন পরিমাণটা হবে 5 - 1,
4 মোল, রাইট? আর ক্ষারের নতুন পরিমাণটা, সল্টের নতুন পরিমাণটা হবে হচ্ছে আমাদের কত এখানে, 10+1 11 মোল। তাহলে আশা করি দুইটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো। অ্যাসিড যোগ করার কারণে কি আলটিমেটলি অ্যাসিডটা বেড়ে যাবে, খুব স্বাভাবিক তাই না? ওইভাবে চিন্তা করতে পারো শর্টকাট, অ্যাসিড যোগ করলে অ্যাসিড বেড়ে যাবে, আর ক্ষার যোগ করলে অ্যাসিড কমে যাবে। যারা কনসেপ্টে সমস্যা হয় তারা এটা শর্টকাট হিসেবে মনে রাখতে পারো যে বাফার দ্রবণে অ্যাসিড যোগ করলে অ্যাসিড বাড়বে, আর ক্ষার যোগ করলে অ্যাসিড কমবে। এই যে সংক্ষেপে যারা জানতে চেয়েছো এটাই সংক্ষেপ। হ্যাঁ, টোটাল মোল তো কনস্ট্যান্টই থাকতেছে। এবার দেখো ফর্মুলা আলটিমেটলি কি হচ্ছে, খেয়াল করছিলা? অম্লীয় বাফার দ্রবণে একটু আগে কিন্তু আমরা অম্লীয়টা নিয়ে কাজ করছি, অম্লীয়টা নিয়ে কাজ করছি। তাহলে ভাইয়া কি হইলো, অম্লীয় বাফার দ্রবণে আমি যখন অতিরিক্ত অ্যাসিড যোগ করলাম তখন পিএইচ কি হয়েছে, পরিবর্তন হয়েছে। খুব স্বাভাবিক, আমরা বললাম তো অতিরিক্ত যোগ করলে পিএইচ পরিবর্তন হবে। এবং কেমন পরিবর্তন হয়েছে দেখো, আগের পেজে আবার যাই, লবণ কমে গেল, অ্যাসিড বেড়ে গেল। তাহলে লবণ কমে গেছে তাই লবণ থেকে মাইনাস, আর অ্যাসিড বেড়ে গেছে তাই অ্যাসিডের সাথে প্লাস। আর কি প্লাস বা মাইনাস করছি, এন এটা আসলে কি, এন এটা হচ্ছে যোগ করা অ্যাসিড, যোগ করা অ্যাসিডের পরিমাণটা। যেমন ধরো আমরা কাকে যোগ করে দেখাইলাম জানি, এইচসিএল। ধরো এইচসিএল কতটুকু যোগ করছো সেটা হচ্ছে এখানে নিয়ে। আবার অম্লীয় বাফার দ্রবণে ক্ষার যোগ করাটা, তাহলে এনবিটা কি হবে, এনবিটা হচ্ছে যোগ করা ক্ষার। কনসেপ্ট কিন্তু আগের পেজেই আছে, আর বললাম তো শর্টকাট মনে রাখো, অ্যাসিড যোগ করছো তাহলে অ্যাসিড বেড়ে যাবে, আর ক্ষার যোগ করা মানে অ্যাসিড কমে যাবে। শর্টকাট এটা, ঠিক আছে? আবার ক্ষারীয় বাফার দ্রবণের জন্য চিন্তা করো, ক্ষারীয় বাফার দ্রবণের জন্য সবকিছু ঠিকঠাক থাকবে। জাস্ট এখানে কি, তুমি যেহেতু অ্যাসিড যোগ করছো, খেয়াল করছো ক্ষার কমে গেছে, আর যদি ক্ষার যোগ করো তাহলে ক্ষার বেড়ে যাবে। দেখো এর থেকে ভালো শর্টকাট থাকলে আর বইলো। ঠিক আছে, মোটামুটি কিন্তু শর্টকাট কনসেপ্ট সব দিয়ে দিছি। হ্যাঁ, বইটা ইউজ করা যাবে, ফর্মুলা তো এইটাই, এটা তো বানানো কিছু না। এটা মানে শর্টকাট তো কথার কথা মুখে বলতেছি বোঝার জন্য, আলটিমেটলি বইটা তুমি ইউজ করতে পারবে। এবার একটু ম্যাথ দেখো, ম্যাথ দেখো, যে বলা যে 500 সেন্টিমিটার কিউব ঘনমাত্রা, এখানে আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, এর দ্রবণে এতটুকু যোগ করা হয়েছে, তার মানে বাফারের সব ইনফরমেশন দেওয়া আছে। এরপর কি বলা হচ্ছে, উক্ত দ্রবণে যদি 50 সেন্টিমিটার কিউব 0.02 মোলার এইচসিএল যোগ করা হয় তবে দ্রবণটির পিএইচ কত হবে। ম্যাথটা কিন্তু খুবই সহজ যদি তুমি ফর্মুলাটা বুঝো। আচ্ছা, আগে এটা বুঝে নাও, অ্যাসিড যোগ করছো, রাইট? অ্যাসিড তুমি যোগ করছো, তাহলে ফর্মুলা কি হবে, আগে ফর্মুলা লিখে ফেলি। পিএইচ সমান হবে পিকেএ প্লাস লগ, নর্মালি তুমি ফর্মুলাটা কি জানো, নর্মালি জানো হচ্ছে উপরে রাখো সল্ট কে আর নিচে রাখো কি, অ্যাসিড কে। তাহলে দেখো ভাইয়া শর্টকাট কি, কমন সেন্স না? অ্যাসিড যোগ করা মানে অ্যাসিড বেড়ে যাবে, তাহলে অ্যাসিডের সাথে আসলে হবে প্লাস এন এ, আর ক্ষারের আর সল্টের থেকে কি হবে, এন এটা মাইনাস। কারণ কি, ওই যে কনসেপ্ট বুঝে আসলাম, এক মোল এক মোল বিক্রিয়া করে কমে গেছে, রাইট? এবার দেখো বাকি সবগুলো তুমি বের করে ফেলো, আশা করি মোল তো বের করতে পারবা তাই না? মোল বের করে দেওয়া লাগবে। দেখো এন অফ সল্ট কত বের করবা, জাস্ট একটু খেয়াল রাখবা, 200 কেজি আমার লিটারে নিতে হবে, 200 কেজি লিটারে নিতে হবে। এন অফ সল্ট বের করবা, এন অফ অ্যাসিড কিভাবে বের করবা, 500 কে লিটারে নিবা, গুণ দিবা হচ্ছে ঘনমাত্রা 0.01 দিয়ে, তারপর এন অফ এইচসিএল, মানে এটা হচ্ছে নতুন যোগ করা অ্যাসিড দ্বারাও, নতুন যোগ করা অ্যাসিডটাকে এন অফ এইচসিএল না লিখে ওই যে এন অফ এ এইভাবে লিখি। এন অফ এ যেটা সেটা কত, আয়তন, লিটারে নিলা, গুণ দিলা হচ্ছে ঘনমাত্রা দিয়ে, ব্যাস। এই মানগুলো বসে দাও। এখন দেখো সব মান তো আমরা বের করেই ফেলছি, রাইট? তাহলে আনসারটা কত আসবে আমাকে একটু যদি বলো, 3.6। আচ্ছা শুনেন, যাদের সেন্টিমিটার কিউব নিয়ে সমস্যা সেই দেখো, 1 সেন্টিমিটার কিউব যেই কথা, 1 মিলিলিটার একই কথা। আর 1 মিলিলিটার মানে কি, 10⁻³ লিটার, মানে 1000 দিয়ে ভাগ দিতে হয়। এই ব্যাপারগুলো ভাইয়া যদি উইকনেস থাকে এখনই এগুলো কাভার করে নাও, অ্যাডমিশন টেস্টে নাহলে দেখবা যে এগুলাতে খুব বেশি আটকাবা। হ্যাঁ, সিএম কিউব মানে তো মিলিলিটার, হ্যাঁ হ্যাঁ সিএম কিউব মানে মিলিলিটার, ওইটাই ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো 3.6 এটা হচ্ছে আনসার। বাকিটা দেখো সব কিন্তু ভাইয়া করেই দিচ্ছি, পিকে কোয়েশ্চেনে দেওয়া আছে, বাকিটা সব করে দিচ্ছি। তাহলে চলেন সামনের দিকে যাই এবার। কে এ দেওয়া থাকলে কি হবে মেহেদি, চমৎকার প্রশ্ন। দেখো কে এ দেওয়া থাকলে কি হবে, ওই যে পি কে কেমনে বাইর করে, মাইনাস লগ কে এ, পিএইচ এর মতোই তো ফর্মুলা। প্রশ্নে যদি কে দেওয়া থাকে মাইনাস লগ করে দিবা, পি কে পেয়ে যাবা। প্রশ্নে যদি কে বি দেওয়া থাকে মাইনাস লগ করে দিবা, পি কে বি পেয়ে যাবা। ওই যে পিএইচ পিএইচ এর মতোই তো, তাই না? যে কোনো কিছুকে মাইনাস লক করলে এটার পিটা পাওয়া যায়, ঠিক আছে, এই আর কি। কিভাবে যোগ বুঝবো অতিরিক্ত যোগ করছি, আরে প্রশ্নে বলা আছে, প্রশ্নে বলা আছে
দেখো, HCl যোগ করা মানেই হচ্ছে যে অতিরিক্তই যোগ করছো, এইটাই আসবে। আসো আমরা এখন একটু তাপ রসায়ন নিয়ে কথাবার্তা বলি। তাপ রসায়নে কি হচ্ছে আমাদের, ক্লাস কয়টা শেষ, 10:30 থেকে শুরু, 12:30 পর্যন্ত টাইম তো। আমাকে জাস্ট 12:40 পর্যন্ত সময় দিলেই হবে। 12:40 পর্যন্ত সময় দিলেই হবে। আমাদের তাপ রসায়নের থেকে পরীক্ষায় যা যা কোয়েশ্চেন আসে সব ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমি জানি নামাজের টাইম থাকে শুক্রবারে, একটু রিকোয়েস্ট করবো ভাইয়া, নামাজ 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 করে 100 বার বলে আসলে লাভ নাই। আমি 12:40 পর্যন্ত সময় যেহেতু চেয়ে নিচ্ছি, দেখো এখন এই টাইমে নামাজ দেখে তোমাদেরকে তো 10 মিনিট কম পড়াবো না, তাই না? বা 2-3টা ম্যাথ কম করাবো না, স্বাভাবিক। সারাদিনে বাকি 5টা ক্লাসে যা পড়ানো হবে তোমাদেরকেও তাই পড়ানো হবে। এই জন্য একটু নিজের ভালোটা নিজে বুঝতে হবে, ঠিক আছে? 10 মিনিটের জন্য তুমি নামাজ বাদ দিতে বলতেছি না, জাস্ট একটু পরে যাওয়া সম্ভব, 12:40 শেষ করেও সম্ভব। আসো তাহলে কথা না বাড়াই, চলে যাই মেইন কথাবার্তায়। বিক্রিয়া তাপ বিভিন্ন ধরনের আছে। হ্যাঁ, বিক্রিয়া তাপ মানে কি, কোন একটা রাসায়নিক বিক্রিয়া হইলে তাপের যে পরিবর্তন হয়, তাপের পরিবর্তন, তাপের পরিবর্তন কেন হয়, এগুলো কনসেপচুয়াল কথাবার্তা। যে দেখা যায় কি, একদিকে বন্ধন বাড়ে, একদিকে বন্ধন গড়ে, এভাবে কি হয়, আলটিমেটলি তাপের পরিবর্তনটা হয়। সো এই যে তাপের যে পরিবর্তন হয়, এই তাপের পরিবর্তনকে আমরা একটা নামে ডাকি। কেউ কি বলতে পারবা কি নামে ডাকি তাপের পরিবর্তনটাকে? একটু দেখি তো কনসেপ্টের কি অবস্থা, একটু চ্যাটে। এই যে কোন একটা রাসায়নিক বিক্রিয়া যে তাপের পরিবর্তন হয়, আচ্ছা হ্যাঁ চমৎকার, ইশরাক, শর্মি, অনন্য, তারপর তুহিন, প্রথমে যারা আনসার দিছো তাদের কথা বলতেছি, তিশা, রেজওয়ানা, আচ্ছা আহনাব, আচ্ছা আচ্ছা অনেকে আনসার দিচ্ছ, যাক খেয়াল আছে তাহলে। এটা হচ্ছে তাপের যে পরিবর্তন, সেটা হচ্ছে আমাদের এনথালপি। এনথালপি, দেখো সবকিছু কিন্তু আসলে দেওয়াই ছিল স্ক্রিনে। হ্যাঁ, আমি জাস্ট কথার কথা দুই একটা বলে দিই, গলন এনথালপি কি। আমি দুই একটা এক্সাম্পল দিই। গলন এনথালপি, মনে করো সোডিয়াম ক্লোরাইড সলিড আছে, এটাকে তুমি সোডিয়াম ক্লোরাইড লিকুইড বানাবা। এই যে সলিড থেকে লিকুইড বানাইতে তাপ শক্তির যে পরিবর্তন হয়েছে বা এনথালপির যে পরিবর্তন হয়েছে, সেটাই হচ্ছে গলন এনথালপি। হ্যাঁ, আচ্ছা দোলন তুমিও দিচ্ছ, ঠিক আছে ভাইয়া, ওই যে অনেক নাম আসতেছিল তো, সবগুলো আসলে হয় না একসাথে। তারপর ধরো বাষ্পীকরণ, তোমার কাছে ধরো কোন একটা জিনিস, ধরো এক্স, কোন একটা জিনিস লিকুইড আছে, এবার তুমি এটাকে এক্স গ্যাস বানাইলা, এটা হচ্ছে বাষ্পীকরণ। সো এগুলো হচ্ছে আমাদের ভাইয়া বিভিন্ন টাইপের এনথালপি। এখন একটা কথা একটু মনোযোগ দিয়ে শুনো, খুব মনোযোগ দিয়ে একটা কথা শুনবা। আমি একটু মার্ক করতেছি, এই দেখো, আরে সব মার্ক হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, সব যেহেতু মার্ক হচ্ছে দাগাই। সংগঠন তাপ আর দহন তাপ, তুমি একটু ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংক খোলো, পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন আসে হচ্ছে আমাদের শুধুমাত্র সংগঠন তাপ আর দহন তাপ নিয়ে। আর বাকিগুলোর সংজ্ঞা তোমাকে আমি পড়াইতাম যদি এটা এইচএসসির ক্লাস হইতো। তাহলে দেখো আমাদের পরীক্ষায় কি আসবে, সবচেয়ে বেশি ম্যাথ আসে শুধুমাত্র এই চ্যাপ্টার, কিসের থেকে আসে আমি বলি, তাপ থেকে কি কি পড়বা সেটাও ক্লিয়ার করে দিচ্ছি। ইয়ারটা তো বুঝছো আশা করি তখন, পিএইচ এরটা, যে পিএইচ নিয়ে ম্যাথ আসে, বাফার নিয়ে ম্যাথ আসে। আর এখান থেকে কি নিয়ে ম্যাথ আসে, সংগঠন তাপ, দহন তাপ, বন্ধন শক্তি, আর হেসের সূত্র। তাপ রসায়ন থেকে এই চারটার বাইরে কোয়েশ্চেন আসে না রিটেন। এমসিকিউ তো দিলে দেওয়াই যায় যে প্রশমন তাপের মান কত, সেটা হচ্ছে -57.3 কিলোজুল, তাই না? ওগুলা তো দিলে দেওয়াই যায়। বাট মেইন কথাবার্তা যেগুলো নিয়ে আসে, সংগঠন তাপ, দহন তাপ, তারপর হচ্ছে আমাদের বন্ধন শক্তি, আর হচ্ছে যে হেসের সূত্র। এখন আসো আমরা একটু দেখি যে সংগঠন তাপ জিনিসটা মনে আছে নাকি। এই যে রাসায়নিক বিক্রিয়ায় কোন একটা পদার্থের 1 মোল পরিমাণ তৈরি করতে, কোত্থেকে তৈরি করতে, দেখো উপাদান মৌলসমূহ থেকে তৈরি করতে এনথালপির যে পরিবর্তনটা হয়, সেটা হচ্ছে সংগঠন তাপ। যেমন আমি কি করছি দেখছো, এখানে পানি তৈরি করছি। এখন পানি কিসের থেকে তৈরি করছি, পানিকে তৈরি করছি সরাসরি হাইড্রোজেন আর অক্সিজেন থেকে। এটা 1 নাম্বার কথা। দেখো দুইটা শর্ত, একটা হচ্ছে যে আমি যদি একটু মার্ক করি, উপাদান মৌল, 1 নাম্বার শর্ত হচ্ছে এইটা, যে উপাদান মৌল থেকেই তৈরি করতে হবে। দেখো পানিকে তো অনেকভাবেই তৈরি করা যায়, হ্যাঁ, যেমন ধরো আমাদের মিথেনকে অনেকভাবে তৈরি করা যায়, সাপোজ মিথেনের জন্য যদি বলি, মিথেনকে অনেকভাবে তৈরি করা যায়। কিন্তু মিথেনের সংগঠন তাপ তুমি কখন বলবা, যখন তুমি মিথেনকে সরাসরি কার্বন আর হাইড্রোজেন, এই যে উপাদান মৌল, যখন সরাসরি মৌল থেকে তৈরি করবা, তখন সেটা হচ্ছে কি, সংগঠন তাপ। এটা 1 নম্বর শর্ত। আর 2 নম্বর কন্ডিশন কি, 1 মোল তৈরি করতে হবে। 1 মোল তৈরি করতে হবে, এই যে দেখো 1 মোল পরিমাণ তৈরি করতে হবে। এটা ভাইয়া খুবই, ওই যে কেউ একজন আমাকে চ্যাট বক্সে জিজ্ঞেস করতেছিল ডিউ এর জন্য বলে দেওয়ার জন্য। দেখো ডিউ এর জন্য কোশ্চেন আসলে এইসব কনসেপ্ট দেখে, যে 1 মোলের জন্য যে লাগে, তুমি কি সেটা বুঝো নাকি। মনে করো তোমাকে একটা কোশ্চেন দিল এরকম, যে A+B থেকে সি তৈরি হচ্ছে, কথার কথা, এটার জন্য ΔH দিল হচ্ছে সাপোজ -100। হ্যাঁ, দিল, ধরো A+B থেকে 2C তৈরি হচ্ছে। এবার বলল যে সি এর সংগঠন তাপ কত,
একটু দেখি চ্যাটে বলো তো, বুঝছি নাকি কনসেপ্টটা? তাহলে ভাইয়া সামনের দিকে আগে যাব। সি এর সংগঠন তাপ কত? এক্স্যাক্টলি -50। -50, কে জানি টাইপ করতে যে শূন্যর জায়গায় 9 চাপ পড়ে গেছে, বুঝতে পারছি আমি সেটা। এই কনসেপ্ট থেকে কোশ্চেন আসছে, এটা বুঝলেই হবে যে এখানে 2 মোলের জন্য যদি 100 লাগে ভাইয়া, তাহলে 1 মোল সি এর জন্য লাগবে হচ্ছে আমাদের -50। একটু কোশ্চেন ব্যাংক খুললেই দেখবা যে এই ধরনের কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটির জন্য আসে। আচ্ছা, বুঝি নাই ভাই আরেকবার। আচ্ছা দেখো, সংগঠন তাপের সংজ্ঞাই হচ্ছে 1 মোল পরিমাণের জন্য। তার মানে এই বিক্রিয়া দেখো 2 মোলের জন্য এনথালপির মানটা দেওয়া 100, তাহলে 1 মোলের জন্য কত হবে? 50। এই জন্য যদি আমাদের সংগঠন তাপ বলে, তোমার খেয়াল করতে হবে সেটা 1 মোলের জন্য বলা আছে নাকি। আমি দেখলাম যে রিয়াকশন এটা 2 মোলের জন্য বলা, এই জন্য আমি কি করলাম, আচ্ছা 2 মোলের জন্য যদি 100 হয়, 1 মোলের জন্য 50। আশা করি এবার বুঝছো, ঐকিক নিয়ম পড়ছি। আচ্ছা এখন দেখো বিক্রিয়া এনথালপি, সংগঠন তাপ থেকে যে বিক্রিয়া এনথালপি নির্ণয় করা যায় সেটা কিভাবে করে একটু দেখো। না না, সংগঠন তাপ মুখস্থ করতে হবে না দোলন, ওইটা মুখস্থ করতে হবে না। এগুলা মোটেও মুখস্থ করা জিনিস না, প্রশ্নে দেওয়া থাকবে। দেন আমরা এটা কিভাবে বের করি, ডেলএইচটা ধরো এই বিক্রিয়াটার জন্য কি করতে হয়, উৎপাদের মোট সংগঠন এনথালপি, এটা থেকে বাদ দিতে হয় বিক্রিয়কের মোট সংগঠন এনথালপি। তাহলে উৎপাদ থেকে কাকে বাদ দিব আমরা? বিক্রিয়ককে বাদ দিব। আসো, খুব সহজ একটা জিনিস, উৎপাদ থেকে বিক্রিয়ক। উৎপাদ কারা দেখছো? সি আর ডি। কিভাবে লিখে একটু দেখো, এটাকে লিখে এইচ, এইচ এর নিচে একটা এফ দেয়। এইচ এর নিচে এফ কেন দেয়? এফ মানে হচ্ছে ফরমেশন বা সংগঠন। আচ্ছা, এই এইচ এফটা কার এইচ এফ বলতো? এটা হচ্ছে সি এর এইচ এফ। তাহলে আমি উৎপাদের গুলা যোগ করব, এইচ এর সাথে এইচ এফ কারটা যোগ করব, ডি এরটা। এবং খেয়াল করছো ডি এর সামনে যেহেতু 3 আছে, তার মানে এখানে 3 দিয়ে গুণ করতে হবে। করলাম। তাহলে দেখো উৎপাদের মোট সংগঠন এনথালপি, এটা থেকে কারটা বাদ দিতে হবে, বিক্রিয়কেরটা। বিক্রিয়ক কে কে আছে? বিক্রিয়ক আছে হচ্ছে এ, এর সামনে যেহেতু কিছু নেই এ একই হবে। তার সাথে কি যোগ করব? বি এরটা, মানে ফরমেশন এনথালপি অফ বি। এবং এটাকে কত দিয়ে গুণ দিব? 2 দিয়ে, তার কারণ এটা 2 মোল আছে। খুব স্বাভাবিক। 1 মোলের জন্য যদি বিক্রিয়া তাপ কিভাবে বের করবো, এই যে এটাই বিক্রিয়া তাপ, এটাই বিক্রিয়া তাপ ডেলএইচ। 1 মোলের জন্য যদি সেটা এইচএফ হয় বি, তাহলে 2 মোলের জন্য 2 দিয়ে গুণ। এটা ম্যাথ দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যারা ভুলে টুলে গেছো, আমি জানি এটা পারো, কারণ পরীক্ষায় আসলে এইচএসসি তে এগুলাই আসতো। যারা ভুলে গেছো ম্যাথ দেখলে ক্লিয়ার হয়ে যাবা। এখন একটা জিনিস দেখো, যে এই যে প্রমাণ অবস্থায় সকল মৌল ও মৌলিক অণুসমূহের গঠন তাপ শূন্য, এটা হচ্ছে ডিউতে আসার মতো আরেকটা কনসেপচুয়াল কোয়েশ্চেন। এই যে দেখো আমি লিখে দিই, অক্সিজেন, হাইড্রোজেন, তারপর কি বলবো কার্বন, বা যে কোনো কিছু, ফ্লোরিন, এদের গঠন তাপ বা সংগঠন তাপ বা ফরমেশন এনথালপি কত? 0। অনেকেই বলে ভাইয়া এটা কেন জিরো, বুঝান এটা কেন জিরো। একটু সংজ্ঞাটা যদি খেয়াল করো, সংজ্ঞায় কি বলছে, যে রাসায়নিক বিক্রিয়া পদার্থে কোন একটা পদার্থকে উপাদান মৌল থেকে তৈরি করা। এখন ভাইয়া অক্সিজেন, হাইড্রোজেন, ফ্লোরিন, কার্বন, এরা নিজেরাই তো মৌল, তাই না? মৌলকে আবার মৌল থেকে কেমনে তৈরি করবা? নাইট্রোজেন কি হবে? নাইট্রোজেনও তো জিরোই হবে, মৌল তো, তাই না? আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিলাম, নাইট্রোজেন নাও যা ইচ্ছা তা নাও, মৌল দেখলেই সেটা হচ্ছে জিরো হবে। ঠিক আছে, আর কোনো কথা নেই। কেন জিরো? কারণ মৌল তো মৌলই, ওকে তো তুমি কার কাছে চুরি মানে তৈরি করতেছো না। ঠিক আছে। আচ্ছা, এবার আসো দহন তাপের ব্যাপারটা কি। দহন তাপের ব্যাপারটা হচ্ছে যে স্থির চাপে, ওই যে শর্ত আবারও আগের মতো যেরকম 1 মোল ছিল, এখনো শর্ত হচ্ছে 1 মোলের। অক্সিজেনে সম্পূর্ণভাবে দহন করলে এনথালপির যে পরিবর্তনটা ঘটে, তার মানে কি রকম, এই যে তোমার কাছে কি আছে, কার্বন আছে, অক্সিজেনকে তুমি সম্পূর্ণ দহন করতেছো, কতটুকু কার্বনকে? 1 মোল কার্বনকে। তাহলে এই যে 1 মোল কার্বনকে অক্সিজেনে দহন করতে যেই পরিমাণ এখানে তাপ শক্তির পরিবর্তনটা হয়, সেটাই হচ্ছে তার দহন এনথালপি। বুঝলাম ব্যাপারটা? আবার একটু খেয়াল করো, এক্স্যাক্টলি এখানে তিশা বলে দিচ্ছে অলরেডি, নিচেরটা একটু খেয়াল করো। নিচেরটা যদি বলি আমি এখানে, হাইড্রোজেনের দহন তাপ, হাইড্রোজেনের দহন তাপ ইকুয়ালস টু হোয়াট, এটা যদি আমাকে বলা হয়, আমার আনসার অবশ্যই কি হবে একটু খেয়াল করো, আনসার হবে -x/2। তার কারণ কি ভাইয়া, সংজ্ঞা কি বলতেছে, যে এই পাশে যাকে দহন করতেছো সে 1 মোল হওয়া লাগবে, যাকে দহন করতেছো সে কয় মোল হওয়া লাগবে? 1 মোল। বাট দেখা গেছে যে বিক্রিয়াও 2 মোল আছে, এই জন্য তুমি কি করলা, 2 দিয়ে ভাগ দিয়ে x/2, ওইটা হচ্ছে এনথালপি, এটা বললা। এই তো।
আশা করি কনসেপ্টগুলো বুঝতে পারছি। এবার আসো ম্যাথ দেখি, ম্যাথ দেখলে যারা একটু ভুলে টুলে গেছি তারা একবার রিভাইজ হবে, এই আইডিয়াগুলো আর একটু ক্লিয়ার হবে। দেখো, প্রমাণ অবস্থায় কার্বন ডাইঅক্সাইড আর পানির গঠন এনথালপি দেওয়া আছে। তার মানে এটা আসলে কি বোঝাচ্ছে? গঠন মানে কি জানি ছিল? কার্বন প্লাস অক্সিজেন, ঠিক আছে? এটা থেকে তুমি কি পাবা? কার্বন ডাইঅক্সাইড। এই বিক্রিয়াটার এনথালপি কত দেওয়া? ডেল এইচ -393.5 কিলোজুল দেওয়া, ভালো কথা। আর পানির গঠন এনথালপি, অবশ্যই এখানে মাথায় এটা খেয়াল রাখবা, গঠন এনথালপি বলা মানেই কি তোমার কিন্তু এখানে অবশ্যই কি নিয়ে চিন্তা করতে হবে, কি নিয়ে কাজ করতে হবে। দেখো, পানির গঠন এনথালপি বলছে, পানির গঠন এনথালপি মানেই 1 মোলের জন্য কিন্তু কাজ করতে হবে, এবং সেটা কত দেওয়া? ডেল এইচটা দেওয়া হচ্ছে -286 কিলোজুল। বুঝলাম, ভালো কথা। বলছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইথানলের দহন বিক্রিয়ার এনথালপি এত, তাহলে তরল ইথানলের গঠন এনথালপিটা কত হবে, এটা জানতে চাইছে, তাই তো? তাহলে দেখো, আমরা যদি একটু লিখি এখানে ইথানলের বিক্রিয়াটা, ইথানল হচ্ছে এটাই যে C2H5OH, আশা করি ইথানলের সংকেতটা মনে আছে। তার সাথে অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করবে? আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড আর পানি। এটাই তো ইথানলের দহন বিক্রিয়া, তাই না? এই যে ইথানলকে, 1 মোল ইথানলকে তুমি অক্সিজেন গ্যাসে দহন করলা, এবং এই বিক্রিয়ার জন্য ডেল এইচ কত পেয়ে যাব আমরা? এই বিক্রিয়ার জন্য ডেল এইচ প্রশ্ন মতে বলা হচ্ছে 1366, এই যে -1366.9 কিলোজুল। এটা হচ্ছে এই বিক্রিয়ার জন্য ডেল এইচটা হবে। ঠিক আছে, বুঝলাম, ভালো কথা। এখন দেখো, প্রশ্নে কি জানতে চাইছে? তরল ইথানলের গঠন এনথালপি কত? তরল ইথানলের গঠন এনথালপি জানতে চাইছে। এখন এই যে গঠন এনথালপিটাই আমরা আসলে কেমনে বের করি, খেয়াল করছো? আমরা বলছি যে গঠন এনথালপির জন্য আমরা কি করব, এই যে এইটার গঠন এনথালপি, দেখো এই বিক্রিয়ার ডেল এইচটা কত হবে? আমি যদি একটু সমতা করে দিই, এখানে একটা 3 চলে আসবে। এই বিক্রিয়া যদি একটু সমতা করে দিই, এখানে একটা 3 আসবে, এখানে একটা 2 আসবে, এখানে একটা 3 আসবে। দেখো, সমতা ছাড়া কিন্তু এই বিক্রিয়া কোনো কথা নেই, সমতা ছাড়া এই বিক্রিয়া কিন্তু হবে না। কোনটা মাইনাস কেন ভাইয়া? এই যে এনথালপি গুলো তো মাইনাস দেওয়া আছে, তাই মাইনাস। এখন পর্যন্ত তো কোনোটা এছাড়া মাইনাস লিখি নেই, মনে হয় এটার কথাই বলছো। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা যদি এই বিক্রিয়ার বিক্রিয়া তাপ ডেল এইচ বের করতে চাই, যেটা কিনা আসলে কোয়েশ্চেনে দেওয়া আছে, ফর্মুলাটা কি হবে একটু দেখো তো। উৎপাদ মাইনাস বিক্রিয়ক। উৎপাদে কে কে আছে? ওই যে ফরমেশন এনথালপি, কার কার নিবা? তুমি এখানে নিবা হচ্ছে, আমি এবার শুধু এফ দিয়ে লিখি, নাহলে গিজ গিজ হয়ে যাবে। এফ অফ কার্বন ডাইঅক্সাইড 2 দিয়ে গুণ, এটার সাথে কি যোগ করবা? এফ অফ পানি, হ্যাঁ, 3 দিয়ে গুণ, ভালো কথা। এটা থেকে কি বিয়োগ করবা? এফ অফ C2H5OH। একটু যদি খেয়াল করো, ইথানলের গঠন এনথালপি, প্রশ্নে কিন্তু তোমার কাছে এটাই জানতে চাইছে, ইথানলের গঠন এনথালপিটা কত, ভালো কথা। এন্ড ফাইনালি তুমি এটার সাথে কি যোগ করবা? 3 × F অফ অক্সিজেন। আশা করি বুঝতেই পারতেছি যে অক্সিজেন কি একটা মৌল না, তাই ওটা তো 0 হবে, তাই না? এবার একটু দেখো, প্রশ্নে যদি সুন্দর মতো আমি ফর্মুলা যদি মানগুলা বসাই দিই, এটা কত দেওয়া? 1366.9। এটা কত দেওয়া? 2 এই যে সরাসরি মান বসে দাও, -393.5। সাথে কি যোগ করব? 3 × -286। কি বিয়োগ করব? ওই যে নিয়ম কি, উৎপাদ থেকে বিক্রিয়কেরটা বাদ দিতে হয়। তাহলে এটা কত? এটাই তো আমরা জানি না, C2H5OH এরটাই তো জানি না। আর সাথে কি যোগ করব? 0। কারণ কি? অক্সিজেন মৌল, মৌলের গঠন এনথালপি কত হয়? 0। আচ্ছা, তোমরা অনেকেই মনে হয় আনসারটা দিয়ে দিছো। আমাদের এখানে সঠিক উত্তর হবে হচ্ছে, এফ এর মানটা আসবে হচ্ছে -278.1 কিলোজুল। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তরটা আসবে। কারো যদি ভুল হয়ে থাকে, একটু প্লাস মাইনাসের ব্যাপারটা খেয়াল রাখবা। হ্যাঁ, যারা ভুল উত্তরটা দিছো তার একটু প্লাস মাইনাসের ব্যাপারটা খেয়াল রাখবা। টেম্পারেচারের জন্য ডেল এইচ এর মান কি চেঞ্জ হবে? এখানে তো টেম্পারেচার ফিক্সড ভাইয়া, এখানে ডেল এইচ চেঞ্জ হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আমরা এবার সামনের দিকে যাই। এটা কিন্তু খুব সহজ ম্যাথ, এইচএসসি লেভেলের ম্যাথ, তাও কিন্তু ভেঙে ভেঙে পুরাটা বুঝাই দিচ্ছি। কি করবা? জাস্ট উৎপাদ থেকে বাদ দিবা হচ্ছে বিক্রিয়কের যে সংগঠন তাপটা, সেটা ওইটাই হবে আমার বিক্রিয়া এনথালপি। আচ্ছা, এবার হচ্ছে যে আসো, আমরা দহন তাপ নিয়ে খুব সুন্দর একটা ম্যাথ দেখে ফেলি, এবং এটা খুব সহজ কিন্তু। মিথেনের দহন তাপ এত কিলোজুল পার মোল, ঠিক আছে? এটা আসলে কি বলা, সেটা যদি আমরা একটু বুঝতে চাই। আচ্ছা, ভাইয়া কিলোজুলটাকে কি জুল করতে হবে না? দেখো, প্রশ্নে যদি আমার না বলে দেয় তাহলে দরকার নেই, এই প্রশ্নে যদি বলে দিত যে জুলে প্রকাশ করো তখন দরকার ছিল, এছাড়া ভাইয়া দরকার নেই, ঠিক আছে? এখন দেখো, এই এই প্রশ্নটা খুবই সহজ।
মানে তুমি যদি একটু প্রশ্নের কনসেপ্টটা বুঝো, এটা থেকে সহজ প্রশ্ন আসলে আমি বলবো যে খুব কমই আছে। কি বলা, মিথেনের দহন তাপ বলা আছে। একটু চিন্তা করো, মিথেনের দহন তাপ মানে আগে বিক্রিয়াটা লিখে ফেলবা, যেই তাপ বলা শুরুতে কি করবা, ওই বিক্রিয়াটা লিখে ফেলবা, তাহলে দেখবো অনেক কিছু সহজ হয়ে যাবে। তোমার কাছে কি দেওয়া, এই বিক্রিয়ার জন্য ডেল এইচটা দেওয়া, এবং সেটা কত, -890.3 কিলোজুল পার মোল। সমতা যদি করো, এটার সামনে একটা টু আসবে, এটার সামনে একটা টু আসবে। আচ্ছা, আসলো। এখন দেখো প্রশ্ন মতে কি বলছে, যে এত কিলোজুল তাপ উৎপন্ন করতে কত গ্রাম মিথেন লাগবে। তুমি দেখতেছো তো এখানে কতটুকু মিথেন লাগে, 1 মোল। আর এখানে কতটুকু অক্সিজেন লাগে, 2 মোল। তার মানে কি 1 মোল মিথেনকে যখন আমি 2 মোল অক্সিজেন দিয়ে পোড়াই, তখন আসলে এতটুকু তাপ শক্তি পাওয়া যায়, তাই না? এবার তো বুঝতে পারতেছে বাকিটা কি ভাইয়া, ঐকিক নিয়ম। ইভেন চ্যাটে অনেকজন আনসার দিয়ে দিচ্ছে, সহজ কিন্তু। দেখো, এই যে 890 কিলো জুল তাপ শক্তি যদি পাওয়া যায়, 1 মোল মিথেন মানে কতটুকু মিথেন, কার্বনের হচ্ছে 12, আর 4টা হাইড্রোজেনের হচ্ছে 4, তাহলে 12 × 4 = 16, 16 গ্রাম। তাহলে আমি এতটুকু তাপ শক্তি কোত্থেকে পাই, 16 গ্রাম মিথেন থেকে, রাইট? সুতরাং প্রশ্নে যেটা বলা 1335.45 কিলোজুল, এই তাপ শক্তিটা আমি কোত্থেকে পাবো, ঐকিক নিয়ম করবা, সুন্দর মতো আনসার চলে আসবে 24 গ্রাম মিথেন থেকে। ঐকিক নিয়ম আর কি, 16 ভাগ 890, এটাকে গুণ দিচ্ছি 1335 দিয়ে, ওইটার ক্যালকুলেশনটা হাতে দেখাইলাম না, তাহলে এটা 24 গ্রাম আসবে। এবার দেখো জিজ্ঞেস করছে যে এসটিপি তে কত লিটার অক্সিজেন আসলে প্রয়োজন হয়। এসটিপি বলছে ভাইয়া, আশা করি তাহলে তুমি এই ব্যাপারটা বুঝো, যে 2 মোল অক্সিজেন মানে কতটুকু অক্সিজেন, 2 × এসটিপি, যেহেতু 22.4 লিটার অক্সিজেন। আবারও দেখো, 2 মোল অক্সিজেন মানে কতটুকু অক্সিজেন, 2 × 22.4 লিটার অক্সিজেন। আবারও আসেন ঐকিক নিয়ম করি, আবারও কিন্তু ঐকিক নিয়ম দেখো, এই যে এবার ঐকিক নিয়ম হবে অক্সিজেনের জন্য। 890 কিলো জুল তাপ শক্তি আমরা কখন পাই, যদি আমরা 2 × 22.4 লিটার অক্সিজেনকে ব্যবহার করি। তাহলে যদি আমি এত কিলোজুল শক্তি পেতে চাই, তাহলে আমার কতটুকু অক্সিজেনকে ব্যবহার করা লাগবে, ওই যে টুকটাক ঐকিক নিয়ম করবা, আনসারটা। আচ্ছা, একটা ফিগার দেখাই দিই, আমি জানি অনেকেই কনসেপ্টে দুর্বলতা থাকার কারণে একবারে ধরতে সমস্যা হয় অনেক সময় হিসাব নিকাশ গুলা, এটা একটু দেখাই দিলাম। এই যে 890, ঠিক আছে না, হিসাব নিকাশ গুলো করবা তুমি, কত চলে আসবে এটা, 67.2 লিটার। তাহলে পুরো আইডিয়াটাই কি ভাইয়া, কোয়েশ্চেনটা ঠিক মতো বুঝে ঐকিক নিয়ম অ্যাপ্লাই করা। কোয়েশ্চেনে এটা মিথেনের 1 মোলের জন্য দেওয়া, আর মানে 890 এর সাথে ইয়ে করলা, হিসাব করলা 1335-এর জন্য। ঠিক আছে তুহিন, সমস্যা নাই ভাইয়া, তুমি 10 মিনিট পরে চলে যাইতে পারো, পরে ভিডিও